আমি আলোচনা শুরু করতে চাই সরোয়ার তুষারকে দিয়েই। যে আলোচনা ছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে আহ, জামাতের সেক্রেটারি জেনারেল তিনি গোলাম পরোয়া তিনি বলেছেন যে নোট অফ ডিসেন্টের কথা বাদ দিয়ে নোট অফ ডিসেন্টের বিষয় আসলেই হচ্ছে বিএনপি এক ধরনের শুভঙ্করের ফাঁকি দিচ্ছে নোট অফ ডিসেন্টের কথা বলে। আর অন্যদিকে সরকার বলছে, বর্তমান সরকারি দল বিএনপি বলছে যে এই নোট অফ ডিসেন্ট ছাড়া যেই গণভোটের আদেশ দেয়া সেটাই সাধারণ মানুষের সাথে এক ধরনের প্রতারণা ছিল। আহ, আসলে শুভঙ্করের ফাঁকিটা দিচ্ছে কে? মানে বিরোধী দলের পক্ষ থেকে আপনারা যখন বলছেন যে নোট অফ ডিসেন্ট ছাড়া এইটি বাস্তবায়ন করতে হবে, আর বিএনপি বলছে যে নোট অফ ডিসেন্ট সবাই বাস্তবায়ন করার অঙ্গীকার করেছিল নির্বাচনের আগে বিএনপি, শুভঙ্করের ফাঁকিটা কোথায়? জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, এখানে শুভঙ্করের ফাঁকি কিংবা প্রতারণা যেটাই বলেন, এটা সরকারের তরফ থেকেই হচ্ছে। তার কারণ হচ্ছে যে নভেম্বরের 13 তারিখে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এসেছে। আপনি এটা পুরোটা দেখেছেন এবং তখন এটার ব্যাপারে অ্যাগ্রি করেছেন, এবং তারপরে জানুয়ারিতে দলের প্রধান হিসেবে জনাব তারেক রহমানও গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চেয়েছেন। তখন কিন্তু এই প্রশ্নগুলো আসে নাই যে আদেশটার মধ্যে নোট অফ ডিসেন্ট নাই বা ইত্যাদি, এগুলো কিছু বলা হয় না। আদেশে আসলে নোট অফ ডিসেন্ট থাকার কথাও না, কারণ আদেশটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। কিভাবে আপনি জুলাই সনদটা বাস্তবায়ন করবেন, এই সামান্য কথাটা যদি বিএনপির মতো একটা বড় দলের শীর্ষ নেতৃত্ব না বোঝে তাহলে তো মুশকিল। মানে জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তো এক না। জুলাই সনদে তো আপনার নোট অফ ডিসেন্ট আছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা হচ্ছে আপনি যে গণভোটে অ্যাগ্রি করেছেন। কেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশটাকে মুখ্য করা হচ্ছে? এটা তো মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হচ্ছে গণভোট। যে না, গণভোটটা কিন্তু বিএনপির পক্ষ থেকে তো বারবার বলা হচ্ছে যে জুলাই সনদ যেভাবে করে বিএনপি স্বাক্ষর করেছে সেভাবে করে তারা অক্ষরে অক্ষরে পালন করবে, সেটা ডেলিভার করবে। তাদের যেটি বিএনপির পক্ষ থেকে বারবার যেটি বোঝানোর কথা বলা হচ্ছে সেটি হচ্ছে গণভোটের আদেশটি যখন এসেছে তখন সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা ছাড়াই সেখানে রাজনৈতিক দলগুলোর যে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলোকে বাদ দিয়ে একটা আদেশ দেওয়া হয়েছে। সেখানের একটি পয়েন্টে বা দুটি পয়েন্টে বিএনপির এক ধরনের মতবিরোধ রয়েছে। এই কথাটা, তাদের এই কথাটা সত্য না। কারণ দেখেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা তো কিভাবে আপনি সনদ এবং গণভোট মানে বাস্তবায়ন করবেন তার একটা ফ্রেমওয়ার্ক মাত্র। আপনি তো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিয়ে এর চেয়ে বেশি কিছু করছেন না। মূল জিনিস তো জুলাই সনদ এবং গণভোট। এবং কিভাবে জুলাই, যখন কথাটা আসলো যে আমরা গণভোটের মধ্য দিয়ে যাব, তখন আপনি 5 অক্টোবর, যে আপনি বললেন যে সেক্রেটারি সাহেব ওই সালাউদ্দিন আহমদের 5 অক্টোবরের বক্তব্যে রেফারেন্স দিয়েছেন, সেখানে তিনি পরিষ্কার বলেছেন, তার 20 মিনিটের বক্তব্য কমিশনের ভিতরে, এটা টেলিকাস্ট হয়েছে। সেখানে তিনি বলেছেন যে হ্যাঁ, একটা গণভোট আমরা করতে পারবো, এবং গণভোটটা এই মুহূর্তে সংবিধানে নাই, কিন্তু তবু জাতীয় ইস্যুতে করা যাবে না এমন কোনো কথা নেই, করা যাবে। যেহেতু জাতীয় ইস্যু আসছে আমাদের একটা সামনে, এটা করা যাবে। তখন কথাটা এসছে, যেহেতু এটা সংবিধানে নাই তাহলে তো আমাদের একটা কিছু একটা জারি করতে হবে, মানে আপনি কোন পাত্রের মধ্যে দিয়ে এটা ধরবেন। তো সেটাই হলো আদেশ। এবং এই আদেশ প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে অন্তর্বর্তী সরকারের লিগ্যাল এক্সপার্ট, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল, তৎকালীন অ্যাটর্নি জেনারেল যিনি এখন সরকারের আইনমন্ত্রী, সবাই জড়িত ছিল। কিন্তু আদেশটা তো বিষয় না, আদেশ নিয়ে তো আপনার কিছু করতে হচ্ছে না। গণভোট অধ্যাদেশ আপনি ল্যাপস করে দিয়েছেন না, কি বলেছেন? বিএনপির যে নোট অফ ডিসেন্ট রয়েছে সেই নোট অফ ডিসেন্ট সহ বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন করে সেই ক্ষেত্রে আপনাদের বক্তব্য কি? আচ্ছা, জুলাই সনদের ব্যাপারে দেখেন, বিএনপি বলছে না অক্ষরে অক্ষরে করবে। ইতিমধ্যে যেটি তারা স্বাক্ষর করেছিল উইথ নোট অফ ডিসেন্ট। হ্যাঁ, সেখানে সেগুলো তো তারা ভায়োলেট করা শুরু করেছে, আমি সেটা বলবো পরে। কিন্তু তার আগে একটা জিনিস, তারা দেখবেন, তারা বলে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হচ্ছে একটা অন্তহীন প্রতারণার দলিল। এই কথাটা তারা বলেছে পার্লামেন্টে। ওয়ারেজ জুলাই সনদকে তারা একটা প্রতারণার দলিল বানিয়েছে সবার লোকচক্ষুর অন্তরালে। তারা অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেইল করেছে। এই কথাটা কেউ মানে কেন যেন বলছে না। আমাদের কাছে 17 অক্টোবর সাইন হয়েছে ওই দক্ষিণ প্লাজায়। আমাদের কাছে, অর্থাৎ সব এখনও আমার মোবাইলে আছে, সমস্ত রাজনৈতিক দলের কাছে অন্তর্বর্তী সরকারের যে ওই কমিশন যে ড্রাফটটা পাঠিয়েছে, জুলাই ফাইনাল যে ড্রাফট জুলাই সনদের, সেখানে ছিল দুটো কলাম। একটা হচ্ছে প্রস্তাবিত সংস্কার, আর একটা হচ্ছে দলগুলোর অবস্থান। সেখানে নোট অফ ডিসেন্ট সবগুলো রাজনৈতিক দল একমত অথবা নোট অফ ডিসেন্ট এটা আছে। কিন্তু এটা হলো আমাদের কাছে যেটা লাস্ট পাঠানো হলো। এরপর সাইন করার আগে 17 অক্টোবর সাইন হয়েছে, সাইন করার একদিন আগে রাতের অন্ধকারে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা, অত্যন্ত প্রভাবশালী নেতা, আমি ভদ্রতার খাতিরে নাম বললাম না, তিনি ওই এলডি হলে যেখানে টাইপ করা হয়েছে সনদটা, সেখানে নিজে বসে থেকে টাইপরাইটারকে বাধ্য করেছেন, একটা নোট, আলাদা একটা নোট যুক্ত করেছেন। এটা কোনো রাজনৈতিক দল জানতো না। এখন কোনো রাজনৈতিক দল এটা অভিযোগ করা শুরু করেছে। যেমন আমি দেখলাম যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে এই অভিযোগ করেছে যে
আপনি বুঝতে পেরেছেন যে একটা তো হলো আপনি একমত কি একমত না, নোট অফ ডিসেন্ট আছে, সেটা তো আছে, সেটা নিয়ে আমরা আপত্তি করছি না। এর বাইরে একটা এক্সট্রা নোট, প্রত্যেকটা কলামের ভেতরে একটা এক্সট্রা নোট অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বলা হয়েছে সেটা কি সে এক্সট্রা নোট হচ্ছে যে দল ক্ষমতায় যাবে তারা তাদের সংখ্যাগরিষ্ঠতা অনুযায়ী যা করার করবে। এটা কিন্তু আমার কাছে যে 14 অক্টোবর লাস্ট প্রত্যেকটা দলের কাছে যে 14 অক্টোবর যেই জুলাই সনদটা পাঠানো হয়েছে সেখানে এই কথাটা ছিল না। সেখানে ছিল শুধু আপনি সেটা যদি আপনি বের করেন সেখানে আপনি দেখতে পাবেন যে কোন দলের কি অবস্থান, আপনার কি নোট অফ ডিসেন্ট আছে কি নাই। এটা নিয়ে কিন্তু আমি আপত্তি করছি না, আমি বলছি এর পরেও আরেকটা এক্সট্রা নোট যুক্ত করা হয়েছে এবং বিএনপি তখন বলেছে যদি এই নোট যুক্ত করতে না দেন আমরা আগামীকালকে সাইন করতে যাব না। না কিন্তু সেখানে প্রবলেমটা কোথায়? মানে প্রত্যেকটা রাজনৈতিক দল তো তার নোট অফ ডিসেন্ট সহই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করার অঙ্গীকার করছে। বিএনপির ব্যাপারটা বলছেন, বিএনপি বলছে যে এই নোটটা যদি এখন বিএনপি যে রেফারেন্সটা আপনাকে আমাকে দেয় যে আমরা তো ওই যে নোটে বলা আছে আমরা ক্ষমতায় গেলে যেটা করব আমাদের সংখ্যাগরিষ্ঠতা যার থাকবে সে যেটা সিদ্ধান্ত নেবে সেটা হবে, এই যে রেফারেন্সটা আপনাকে আমাকে এখন দিচ্ছে পুরো জাতিকে দিচ্ছে এটা হচ্ছে ওই নোটের কারণে। আদারওয়াইজ যদি নোট অফ ডিসেন্ট থাকতো, শুধু নোট অফ ডিসেন্ট কথাটা থাকতো তাহলে কিন্তু এই কথাটা আসতো যে সারা পৃথিবীতে নোট অফ ডিসেন্ট কথাটার একটাই মানে যে আপনি দ্বিমত সহকারে একমত, মানে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনার নোট অফ ডিসেন্ট আছে। আচ্ছা আমরা তিনজন এখানে বসে আছি একটা সিদ্ধান্ত নেব, আমি বললাম যে আমার নোট অফ ডিসেন্ট আছে, তাদের কি সিদ্ধান্ত আটকে থাকবে নাকি? সিদ্ধান্ত আটকে থাকবে? সিদ্ধান্ত যদি তিনজনের মধ্যে দুইজন সংখ্যাগরিষ্ঠ বলে যে এটা সিদ্ধান্ত, আমি বললাম আমার নোট অফ ডিসেন্ট আছে। তো সংখ্যাগরিষ্ঠ তো মানুষ তো হচ্ছে বিএনপিকে নির্বাচিত করেছে সংখ্যাগরিষ্ঠ মানুষ তো গণভোটেও ভোট দিয়েছে, মানে ওভারহেলমিং সংখ্যাগরিষ্ঠ মানুষ গণভোটে ভোট দিয়েছে। আপনি গণভোটের পক্ষে হ্যাঁ দিয়েছেন, তখন আপনার এটা কেন মনে হয় নাই যে এখানে জুলাই সনদ আদেশের মধ্যে এটা আছে ওটা নাই, কিংবা জুলাই সনদ আদেশের আইনি ভিত্তি নাই, জুলাই সনদ আদেশ একটা অন্তহীন প্রতারণার দলিল, তখন এই কথাগুলো কেন তুললেন না? তোলেন নাই কারণ আপনি বলে যে তাদের নেতারা মাঝে মাঝে বলে যে আমরা তখন ভেবেছি যদি আমরা এখন রাজি না হই তাহলে আসলে ইলেকশন তারা দেবে না। আপনি জনাব তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দলের প্রধান, আপনার তো এটুকু মানে সততা থাকবে যে আমি বলবো যে না আমি এই প্রসেসের সাথে একমত হতে পারছি না, হয় প্রসেস বদলান, না হলে ভাই আমি এটা হ্যাঁ পক্ষে বলতে বলবো না, আমি হ্যাঁ বলতে পারি না এটার পক্ষে। আপনি তো হ্যাঁ বলেছেন এবং আই বিলিভ আপনি গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন, নাকি তারেক রহমান গণভোটে না ভোট দিয়েছে? আমি বিশ্বাস করি যে উনি হ্যাঁ ভোট দিয়েছেন। তো উনি যদি হ্যাঁ ভোট দিয়ে থাকেন উনি কি সেটা বাস্তবায়ন করবেন না? তাহলে এখন আদেশ আর জুলাই সনদকে সামনে আনছেন কেন? গণভোটের মধ্যে তো জুলাই সনদ আছে, গণভোটের মধ্যে পরিষ্কার 4টা প্রশ্নের আগে বলা আছে জুলাই সনদের সংস্কার সমূহ, অর্থাৎ গণভোট যদি আপনি বাস্তবায়ন করেন আপনি জুলাই সনদই বাস্তবায়ন করছেন না। এবং 4 নম্বরের মধ্যে বলা আছে কিন্তু সেখানে যে 3টি পয়েন্টে উল্লেখ করে দেওয়া হয়েছে মানে বাধ্য করে দেওয়া হয়েছে যে সেটির নোট অফ ডিসেন্ট কার্যকর হবে না। হ্যাঁ মানে নোট এইখানে এটা তো জনগণ তো এটা পক্ষ নিয়েছে, আবার আপনার নোট অফ ডিসেন্ট কি দরকার এখানে? এগুলোর ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট কি দরকার? 4 নম্বর যে প্রশ্ন সেখানে বলা আছে জুলাই সনদের অন্যান্য সংস্কার সমূহ দলগুলো তাদের অবস্থান অনুযায়ী করবে, সেটার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে 4 নম্বরের ক্ষেত্রে আমি আমার অবস্থান অনুযায়ী করবো, কিন্তু বাকি যেগুলো যেমন ধরেন আপার হাউসে পিয়ার হবে এটার ক্ষেত্রে আবার আপনি তো বলতে পারেন না যে আমার নোট অফ ডিসেন্ট আছে। কারণ যদি গণভোট না হতো তাহলে আপনি এটা আপনার এই বক্তব্যটা সঠিক হতো, কিন্তু যেহেতু গণভোট হয়ে গেছে তখন আর আপনার নোট অফ ডিসেন্ট দিয়ে আমি কি করবো? দেখেন একটা লাস্ট কথা বলি যে পার্লামেন্টারি সভরেন্টি দেশ হচ্ছে মানে সংসদীয় সার্বভৌমত্বের দেশ হলো ব্রিটেন। ব্রেক্সিটের সময় 75% অফ দি মেম্বার্স অফ পার্লামেন্ট বলেছে ব্রেক্সিট করা ঠিক হবে না, স্টিল জনগণ বলেছে ব্রেক্সিট, বুঝে বলুক না বুঝে বলুক। তখন মেম্বার অফ পার্লামেন্ট বলেছে যে ঠিক আছে জনগণ যেহেতু বলে ফেলেছে ইভেন ইফ দে আর রং এটাই এখন হবে। আবার যদি আপনি কারেক্ট করতে চান না, আমি সেই সময় ব্রিটেনের ব্রেক্সিট কভার করেছি, আমি সেই সময় ব্রিটেনে অবস্থান করছিলাম। সেই সময় কিন্তু একটা বড় আলোচনা ছিল যে এই যে রেফারেন্ডাম হয়েছে, ব্রেক্সিট রেফারেন্ডাম হয়েছে, সেই রেফারেন্ডামটি আসলে ব্রিটেনের অর্থনীতির জন্য ভালো হবে না খারাপ হবে, সেই জায়গা থেকে পার্লামেন্টে এই ধরনের আলোচনা ছিল এবং সেখানকার রাজনৈতিক মহলে আলোচনা ছিল যে এই রায়কে বাস্তবায়ন আসলে ব্রিটেন করবে নাকি করবে না। এই একটি আলোচনা কিন্তু দীর্ঘ সময় সেখানে ছিল। সেটার একটা মূল কি পয়েন্টটা ছিল এই যে যদি জনগণ এই গণভোটটি বুঝতে না পেরে এমন একটা সিদ্ধান্ত নেয় যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়, তাহলে সংসদের দায়িত্ব আছে কিনা যে এই জনগণ যে গণভোটে রায় দিয়েছে সেই রায়ের ক্ষেত্রেও সংসদ তার বিপক্ষে যায়। কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে জনগণের পক্ষে যাবে, ডেভিড ক্যামেরন সিদ্ধান্ত নিয়েছে জনগণের রায়ের পক্ষে যাবে, সেটা এগিয়েছে। কিন্তু সেটি সাংবিধানিক বাধ্যবাধকতা তাদের জন্য ছিল না, তারা বাস্তবায়ন না করেও পারত। আমি তো সেটাই বলছি যে একটা মানে সংসদীয় সার্বভৌমত্বের দেশ যেখানে আপনি গণভোটের এই ম্যান্ডেটটা মানতে বাধ্য না, সেখানেও তারা অনার করেছে জনগণকে। এবং আপনার তো এটা যাচাই বাছাই করার কোনো সুযোগ নাই যে জনগণ আসলে না বুঝে করেছে, ঠিক আছে? কিন্তু আমাদের দেশে তো পার্লামেন্ট সভরিন না, আমাদের দেশে তো রায় আছে, রায়ের মধ্যে অবজারভেশন আছে কোর্টের, এই 16 অ্যামেন্ডমেন্ট বাতিলের রায়, সেখানে কোর্ট পরিষ্কার বলেছে যে পার্লামেন্ট সভরিন না, সংবিধান হচ্ছে আপনার সুপ্রিম, আর
অল আদার ইনস্টিটিউশনস আর মিয়ার ইনস্টিটিউশনস, এবং জনগণ হলো এখানে সভরেন, এই কথাগুলো বলা হয়েছে। তো সেখানে আপনি যদি রেফারেন্স দিয়ে বলেন পার্লামেন্ট সভরেন, এবং আপনি আবার বলে আসলেন যে, এবং এটা পত্রিকার নিউজ হয়েছে 5 তারিখের পর 6 তারিখের পত্রিকাগুলো খুলে দেখেন 5 অক্টোবরের পরে, যে সালাউদ্দিন আহমদ বলেছেন যে গণভোটের রায় মানতে সংসদ বাধ্য থাকবে। রেকর্ডেড বক্তব্য তার, কমিশনের ভিতরে এবং বাইরে সাংবাদিকদের, এবং তারাই ক্রেডিট নিয়েছে যে আমরা গণভোটের কথা বলেছে। এবং এই যে ইন গুড ফেইথ আমরা মেনে নিলাম যে একই দিনে হতে হবে গণভোট, তারা বলেছে, আমরা কিন্তু বলেছিলাম যে আগে হতে পারে, আগে হওয়া উচিত। আজকে যে অভিযোগটা আসছে, গোলাম পরশ তারা করছেন, বলেছে জি। যে একই আপনি আগে করেন আর এখন করেন, এটার ইফেক্ট একই রকম, সুতরাং আমরা একই দিনে করি, খরচ কমবে। আমরা ইন গুড ফেইথ মেনে নিয়েছি। এখন ক্ষমতায় আসার পরে যখন আপনি ভোল পাল্টে ফেলেছেন, তখন স্বাভাবিকভাবে বিরোধী দল এই অভিযোগ তো করবেই। আব্দুল তুষার, আপনি এই জুলাই সনদ বাস্তবায়নে শুভঙ্করের ফাঁকে দেখছেন কিনা? না, কারণ এই পুরো বিষয়টার মধ্যে শুরু থেকে ফাঁকি আছে। শুভঙ্কর সাহেবকে অযথা দোষ দিয়ে লাভ নাই। শুভঙ্কর সাহেব আরেকজন আছেন, উনি নন্দিনীর সাথে প্রেম করেন কথোপকথনে। অতএব শুভঙ্কর সাহেব অহেতুক এই যে আমাদের কাছে একটা দুঃখের ব্যাপার হয়ে দাঁড়িয়েছেন আমাদের বাগধারায় থাকার জন্য। আমি বরং মনে করি সকল শুভঙ্করের এই বিষয়ে প্রতিবাদ জানানো উচিত। হ্যাঁ, অঙ্কে ভুল হলে একটা কথা, শুভঙ্কর তো অঙ্কে ভুল করে না। শুভঙ্কর এমনভাবে অঙ্কটা করে যে আপনি বুঝতে পারেন নাই, এই জন্য বলে শুভঙ্করের ফাঁকি। তো প্রথমত সনদে কারা কারা স্বাক্ষর করে নাই, গণভোটের আগে এনসিপি স্বাক্ষর করে নাই। এখন ধরেন আইনগতভাবে যে সনদ আপনি স্বাক্ষর করেন নাই সেই সনদ আপনি সমর্থন করেন নাই, গণভোট তো হয়েছে এনসিপির সমর্থন ছাড়া একটা সনদে। ওই যে শুভঙ্করের ফাঁকির কথা বললেন না, এই যে একটা ফাঁকি, এই ফাঁকিটার মীমাংসা কি না, আমরা গণভোটের ব্যবস্থা দেখে তারপরে সই করেছি। তো এটা কি তাদের করার কথা ছিল? তাদের তো সবার সাথে সই করার কথা ছিল, করেন নাই। তাহলে কি তাদের ডিসেন্ট ছিল পুরাটার উপরে, নাকি পুরাটাতে সম্মতি থাকা সত্ত্বেও তারা সই করেন নাই, ভুলে গিয়েছিলেন পথ বা অন্য কিছু? বা ইউনূস সাহেব বলেছিলেন যে আজ আমরা সভ্য হলাম, ওদিন তারা সভ্য হতে চান নাই, তারা গণভোটের পরে সভ্য হতে চেয়েছেন। গেল। এরপরে আসেন, এই যে গণভোট হয়েছে এটা ঐকমত্যের ভিত্তিতে হয় নাই, এটা অসংখ্য আপত্তি সহ হয়েছে। সকল দলেরই কোথাও না কোথাও কিছু না কিছু আপত্তি আছে। এটা একটা সুন্দর যুক্তি। নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে দ্বিমত সহকারে আমি একমত। দ্বিমত সহকারে কেউ একমত হয় না, যার দ্বিমত আছে তার দ্বিমত আছে। সে ওইখানে বলেছে আমি এটা মানি। সিদ্ধান্ত আটকে থাকবে। আসেন, সিদ্ধান্ত পরের কথা, সিদ্ধান্ত হয়ই নাই। ঐকমত্য কমিশন কিছু প্রস্তাব করেছে এবং সিদ্ধান্ত হবে সংসদে। না হলে সংসদের প্রয়োজন কি? সংসদকে জোর করার জন্য গণভোটটা করেছে, সংসদের মাথার উপর একটা কিছু চাপিয়ে দেওয়ার জন্য। এবং গণভোটটা করেছে একটা অবৈধ আদেশ দিয়ে, যেটা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি করতে পারে না। গায়ের জোরে করেছে সবকিছু। এবং যখন গায়ের জোরে করেছে তখন বলেছে জনগণের অভিপ্রায়, যখন আবার গায়ের জোর লাগে নাই তখন বলেছে সংবিধানের রেফারেন্স। মনের ইচ্ছা মতো যা খুশি করেছেন আলী রিয়াজ। আলী রিয়াজ সংবিধানকে সংবিধান বলতেন না, আলী রিয়াজ বলতেন এটা সাদা বই। আমি তো সেখানে যাই নাই, লোকজন বের হয়ে এসে দুঃখ করতো এখান থেকে, আমাদেরকে তো ডাকে নাই। ওনারা তো জনগণ বলতে ধরে নিয়েছেন 30টা দল, 30টা দলের বাইরে জনগণ নাই। 30টা দল বসে সিদ্ধান্ত নিবে কেন আমার সংবিধান কি হবে কি হবে না? 30টা দলের বাইরে দল নাই। অনিবন্ধিত একটা দল ওখানে বসেছিল, আর নিবন্ধনকৃত দল ওখানে যাইতে পারে নাই। কেন? ওনারা 200, ওনারা 300, ওনারা 400। এই যে কাজগুলি করা হয়েছে এগুলা কি ইনক্লুসিভিটি? ওটার ভিতরে আছে বহুত্ববাদ, ইনক্লুসিভিটি, সবাইকে ডাকতে হবে, আমরা অনেক কিছু করব, আমরা কিন্তু অন্যায় কিছু করি না। কিন্তু পদে পদে তারা ওইখানে বসে বসে এগুলো তো করেছেন এবং সেগুলো কোনো ব্যাখ্যা দেন নাই। মনের ইচ্ছা, আমাদের গায়ের জোর ইচ্ছা। কারো মাথায় গরম পানি, কারো মাথায় ঠান্ডা পানি, ওনারা যমুনায় বসে ছিটান নাই? আমরা দেখি নাই? আন্দোলনের সময় কাউকে বলেছে লীগ, রিক্সা লীগ, আনসার লীগ বলেছে না? বলেছে, খুব ভালো কথা, তারা সব লীগ ছিল। কিন্তু আবার যখন অন্যরা গিয়ে ঘেরাও করেছে তখন বলেছে এসো এসো আমার ঘরে এসো, এসে ভিতরে বসো। আমরা দেখি নাই? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া লোকজন ঢুকে যেত ওনার কাছে, ইউনূস সাহেবের কাছে, আমরা দেখি নাই? দেখেছি তো। উনি যা ইচ্ছা তাই করেছেন। উনি বাংলাদেশটাকে গ্রামীণ ব্যাংক ভেবেছিলেন। এবার আসেন, ওনারা যখন গণভোট করতে গেলেন, এই জুলাই আদেশ কেন দরকার হলো? কারণ ওনারা সনদ তৈরি করার পরে দেখলেন যে এটা তো একটা সনদ, এটা একটা প্রস্তাব। এই প্রস্তাবে কি বলা আছে? অনেক কিছু বলা আছে। সেটাকে সংসদ যদি না মানে তখন তারা শুরু করলেন এটা একটা আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি দিতে গিয়ে তারা একটা বেআইনি নির্দেশ দিলেন। কিভাবে দিলেন ওটা ব্যাখ্যা করার অনেকবার করেছেন, শাহদিন মালিক সাহেব করেছেন, আপনি দেখে নিন। এরপরে তারা কি করলেন? এরপরে তারা বললেন যে না, আমাদের একটা আদেশ লাগবে। এখন আদেশ কে দিবে? একদল বলে প্রধান উপদেষ্টা দিবে। প্রধান উপদেষ্টা আসলে আদেশটা দিতে পারে না, যেহেতু তিনি সংবিধান অনুযায়ী চলবেন বলেছেন। তখন সংবিধান অনুযায়ী একটা লোককে রেখে দেওয়া হয়েছে, উনি প্রেসিডেন্ট সাহেব। ওনাকে বলা হলো আপনি দিবেন। উনি সই করে একটা আদেশ দিলেন। আদেশটা কি? জুলাই সনদের বাস্তবায়নের আদেশ। কেমনে বাস্তবায়ন হবে? একটা গণভোট হবে। গণভোটের মধ্যে জনগণ যদি হ্যাঁ বলে তাহলে সবকিছু মেনে নিতে হবে। কিন্তু সবকিছু যে মেনে নিতে হবে এটা একটা প্রশ্নে তাহলে হওয়া উচিত ছিল, আপনি কি জুলাই সনদে যা কিছু বলা হয়েছে সবকিছুতে হ্যাঁ বলছেন অথবা সবকিছুতে না বলছেন? এক প্রশ্নে হয়ে যাইতো না। তারা 4টা প্রশ্ন বানিয়েছে, জটিলতা তৈরি করেছে।
প্রথম 3টার মধ্যে কিছু ঢুকিয়ে দিয়েছে আর শেষেরটাই বলেছে এই 3টা বাদে বাকিগুলোর ক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। কেন রে ভাই, আপনি একটা গণভোট করছেন যেখানে জনগণকে বলেছেন ভোট যেদিকে দিবা সেদিকেই হ্যাঁ, আবার ওইটার মাঝখানে একটা অংশকে বাদ দিয়ে বলেছেন না ভোট যেদিকেই দাও। কিছু কিছু ব্যাপারে দলই সেরা, দল তোমাদের উপরে। একই গণভোটের মধ্যে এক জায়গায় বলে জনগণের রায়ই চূড়ান্ত, আরেক জায়গায় বলে কি না অর্ধেকের ব্যাপারে দলের রায় চূড়ান্ত। কিন্তু সেই গণভোটের আদেশ শুভঙ্করের তো ফাঁকির কথা বলছেন না? রাজি তো হয়েছে রাজনৈতিক দলগুলো। না, রাজনৈতিক দলগুলি বিএনপি পরিষ্কার বলেছিল যে আমি যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি আমি সেগুলো মানি না, এবং আমরা যদি চাই আমাদের যদি জনগণ রায় দেয় আমরা আমাদের ডিসেন্ট যেখানে দিয়েছি ওগুলা রেখে আমরা এটা বাস্তবায়ন করব। না, সেটা এবং তারা বিএনপির কিন্তু- ইশতেহারেও ছিল, বিএনপির বক্তব্যেও ছিল, কিন্তু হ্যাঁ। প্রশ্ন হচ্ছে যে সেই গণভোটের যে রায় গণভোটটা তো সেখানে বৈধতা- 68% তো রায় এসেছে এসেছে, somehow। কিন্তু গণভোটটা কেন, এই আদেশটা কেন অবৈধ হয়েছে এবার সেটা বলি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি এমন কোনো আদেশ দিতে পারেন না যেটা সংবিধানে নাই। উনি আইন করবেন, আইন করতে পারেন, সেটা সংবিধানের আলোকে নতুন আইনের জন্য উনি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু উনি এমন কোন একটা আইন তৈরি করতে পারেন না যেটা সাংবিধানিক আইন এবং যেটা সংবিধানে যুক্ত করে দিতে পারেন উনি। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? সংবিধানে কিন্তু আইন যুক্ত হয় না, সংবিধানের আলোকে আইন তৈরি করা হয়, আইন যে তৈরি করা আইনের হয়। অধীনে বিচার হয়। উনি একটা সাংবিধানিক আইন তৈরি করে দিয়েছেন গণভোট হবে, কিন্তু সংবিধানে গণভোট নাই। পরিষ্কার বলা আছে যে রাষ্ট্রপতি এমন কিছু করতে পারবেন না যেটা সংবিধানে নাই। তো সংবিধানে না থাকা একটা জিনিস উনি চালু করে দিলেন। আবার ওই গণভোটের মধ্যে যে প্রচারণা হচ্ছিল না, শুভঙ্করের ফাঁকি ফাঁকি বলছে না, এই ফাঁকি তো ইউনূস সাহেব দিয়েছেন সব জায়গাতে, মানে একটা গোজামিল করেছেন। ওইখানে প্রচারণার মধ্যে বলছিল আপনারা যদি গণভোটে হ্যাঁ দেন তাহলে বাংলাদেশে গণভোট চালু হবে। প্রচারণার পুস্তকের মধ্যে পরিষ্কার লেখা ছিল যে বাংলাদেশে যদি গণভোট চালু করতে হয় তাহলে আপনাদের গণভোটে হ্যাঁ বলতে হবে। বাংলাদেশে তাহলে গণভোট চালু ছিল না, তাহলে কোত্থেকে আসলো? আর ভোট দিয়ে আমি এটাকে চালু করবো কেন? আমি তো দেখতেই পাচ্ছি এটা চালু, ইউনূস চালু করে দিয়েছে প্রেসিডেন্টের মাধ্যমে, কিন্তু প্রেসিডেন্ট কিন্তু আসলে এটা চালু করতে পারেন না, ওনার সে এখতিয়ার নাই। আর এইরকম একটা জটিল পরিস্থিতি তৈরি করে সংসদে যাওয়া হয়েছে। কেন জানেন? কারণ ইউনূস সাহেবরা চেয়েছেন, আলী রিয়াজ এবং ইউনূস সাহেব মিলে যে কমিটিটা বানিয়েছিলেন এখানে যা বলা হবে সব অক্ষর অক্ষরে পালন করতে হবে। কিন্তু বিএনপি তো পরিষ্কার বলেছে যে আমি যেখানে যেখানে দ্বিমত দিয়েছি সেগুলো আমি পরিষ্কার মানব না, আমার ওই দ্বিমত সহ আমি করব। জনগণ বিএনপিকে রায় দিয়ে দিয়েছে যে আপনি আপনার দ্বিমত সহ আপনাকে থাকা সত্ত্বেও আমরা আপনাকে 2/3 দিলাম। এখন 2/3 সংসদে দিয়ে দিয়েছে, সংসদে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিবে যে এটার ভবিষ্যৎ কি হবে। কিন্তু তাই হচ্ছে। কিন্তু সরোয়ার তুষারের ফাঁকিটা সেই কে তৈরি যুক্তি- করেছে? আমি তো বললাম সরকার দিচ্ছে না। যুক্তিটা তো এইটাই যে সরকার শুভঙ্করের ফাঁকি দিয়েছে, মোটেও না। ওই শুভঙ্কর সাহেবকে অপমানিত করে এমন এক ফাঁকি তৈরি করেছে। আমি মনে করি বাংলা ভাষায় নতুন বাগধারা চালু করা উচিত, ইউনূস রিয়াজের ফাঁকি, শুভঙ্কর না, না, বা কিন্তু ইউনুসীয় ফাঁকি, বা ধরেন রিয়াজীয় ফাঁকি, এইটা চালু করা উচিত। কারণ এইরকম ফাঁকি শুভঙ্কর সাহেব কল্পনা করতে পারে নাই। শুভঙ্কর সাহেব তাদের কাছে শিশু। কিন্তু আপনি সরোয়ার তুষারের এই যুক্তি বিএনপি বা আপনি আমি তো বিএনপি না, আমি ঘটনাটা দূর থেকে দেখছি, তো আমি দূর থেকে তখন থেকেই দেখছি যে বিএনপি বলছি ইউনূস সাহেব এই জটিলতাগুলি তৈরি করে দিয়ে যাচ্ছিলেন, এবং ইউনূস সাহেব আরো অনেক জায়গায় জটিলতা তৈরি করেছেন। 14টা বোয়িং কিনতে সরকার বাধ্য। আপনি একটু আগে খবর বললেন না, 14টি বোয়িং কিনবে সরকার। 14টা বোয়িং কিনতে বাধ্য, উনি চুক্তি করে গেছে। সরকার না কিনবে কেমন করে? সরকারকে এখন ঘটিবাটি বিক্রি করে হলে 14টা বোয়িং কিনতে হবে। দেশে আপনি দেখতে পাচ্ছেন গাড়ি চলে না তেলের অভাবে, 14টা বোয়িং চালাবে। এটা বোঝা যাচ্ছে না, বোয়িং লাইন দিবে। মনে করেন এয়ারপোর্টে গিয়ে দেখা গেল বোয়িং লাইন দিয়ে জেট ফুয়েলের দাম ডাবল হয়েছে। জি, এই টাকা কোত্থেকে দিবে? $2 বিলিয়ন তেল আমদানি করে নাকি এখন IMF এর কাছে হাত পাততে হচ্ছে, যেটা সত্যি কথা, এটা কোনো লজ্জার কিছু নাই। কিন্তু এই সরকার 14টা বোয়িং কিন্তু বাধ্য। কি করবে? 14টা বোয়িং কিনে বিমানকে লাভজনক করবে। 4টা বোয়িং যে লাভজনক করতে পারে না, সে 14টা বোয়িং কিনবে। মনে করেন একটা লোক 4টা গরু মোটা তাজা করতে কিনেছে, তারপরে মোটা তাজা করতে পারে না, গরু মারা যায়। এখন আরো 14টা কিনে 18টা করবে, 18টা করে সেই 18টাকে আরো মোটা তাজা করবে। মোটা তাজা করার লোক কোথায়? এই 14টা বোয়িং শুধু কিনা হবে, 14টা বোয়িং আসবে কিভাবে? 10 বছর লাগবে, 5 বছর লাগবে এই বোয়িং আসতে। সরোয়ার তুষার এবং উনি যে চুক্তি করে গেছেন, দেবপ্রিয় বলে নাই? দেবপ্রিয় ভট্টাচার্য পরিষ্কার বলেছেন যে বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে তেল টেল কিচ্ছু না, এই চুক্তিটা। শুধু 14টা বোয়িং কিনবে, তুলা কিনবে, গম কিনবে, সয়াবিন কিনবে, কৃষি পণ্য কিনবে, বীজ কিনবে। সরোয়ার তুষার এটা আরেক ফাঁকি। খুব সংক্ষেপে জানতে চাই এই বিষয়ে। সেটি হচ্ছে যে আব্দুল তুষার বলছিলেন যে যেই গণভোট আদেশ, সে আদেশটি অসাংবিধানিক, রাষ্ট্রপতি এটা আদেশ দিতে পারেন না। তো সেই আদেশ নিয়ে সেটি বিএনপিও বলছে। এটা ওরাও জানতো দেখে কি করেছিল জানেন? বলেছে এটা নিয়ে আদালতে যাওয়া যাবে না। শুরুর থেকে তারা বলতেছিল এই আদেশ সনদ কিচ্ছু নিয়ে আদালতে যাওয়া যাবে না। বাংলাদেশ এমন কি আছে যেটা নিয়ে আদালতে যাওয়া যাবে না?
এটা কি কোনো ফেরেশতা এসে দিয়েছে যে এটা নিয়ে আদালতে যাওয়া যাবে না? এটা ঐচ্ছিক গ্রন্থ। জি সরোয়ার তুষার। আম, ভাই তো ইউনুসীয় ফাঁকির কথা বলেছেন, আমি একটু সালাউদ্দিনীয় ফাঁকির কথা বলি। এটা হচ্ছে সবচেয়ে বড় এবং গভীর ফাঁকি, কারণ উনি তো এখন আবার সংক্ষেপে ক্ষমতায়। কিন্তু আমাদের আরো বেশ কয়েকটি বিষয় ওকে রয়েছে। ওকে, জি। এটার বিষয়ে দেখেন, ওই যে গণভোট সংবিধানে নাই, কি বলেছেন সালাউদ্দিন আহমেদ? গণভোটের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নাই উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, রেফারেন্ডামের যে আর্টিকেল 142 ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছিল, সেটা হাইকোর্টের রায়ের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন সংবিধানে আর কোথাও রেফারেন্ডাম করা যাবে না এমন কোনো বিধান নাই। সুতরাং একটা অর্ডিন্যান্স জারি করে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া যেতে পারে, একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি আলাদা ব্যালটে রেফারেন্ডাম করা যাবে। রেফারেন্ডামের মাধ্যমে যে জনরায় আসবে সেটা সার্বভৌম ক্ষমতার একটা রায়, সুতরাং সব সংসদ সদস্য সেটা মানতে বাধ্য হবেন। এটা হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য। এবং ইউনুস সাহেবের যেটার কথা ভাই বলেছেন, যে উনি ভুল বলেছেন করতে বলে সালাউদ্দিন সাহেব পারবেন না। উনি কি বলে ইউনুস ওনাকে সাহেব একটা সালাউদ্দিন বলেছেন না, সাহেবকে ধরে নিচ্ছেন, সালাউদ্দিন সাহেব নির্ভুল। কি দুইটা গণভোট, না উনি বলেছেন যে গণভোট দেন তাহলে আর গণভোট ফিরে আসবে। এটা উনি ভুল কিছু বলেন নাই। কিন্তু কিন্তু এই বিষয়ে আমি সরি আমি আমাকে বারবার ইন্টারাপ্ট করতে হচ্ছে, কিন্তু যখন সালাউদ্দিন সাহেব, আমরা এটা ফলো করেছি, সেই জন্যই বললাম যে যখন সালাউদ্দিন আহমেদ এই কথা বলছিলেন ঐকমত্য কমিশনে, সেই সময় কিন্তু সালাউদ্দিন আহমেদ বা বিএনপি জানতো না যে গণভোটের যে আদেশটি আসবে সেই আদেশের মধ্যে 3টি ক্লজ দেওয়া হবে, যে 3টি ক্লজে থাকবে যে নোট অফ ডিসেন্ট যেগুলো বিএনপির ছিল বা রাজনৈতিক দলগুলোর ছিল, সেগুলো বাদেই যেভাবে করে এই জুলাই সনদ ঐকমত্য কমিশনে তৈরি করা হয়েছে সেভাবেই বাস্তবায়ন করতে হবে। এই গণভোটের আদেশ হওয়ার আগে কিন্তু তারা জানতেন না। হওয়ার পর তাদের কি কোনো প্রতিক্রিয়া ছিল? তারা বলেছে প্রতিক্রিয়া আমরা ছিল, এটা মানবো না। ছিল তারপরে সরোয়ার তারা তুষার। গণভোটের পক্ষে ভোট চায় নাই। সালাউদ্দিন আহমেদ এরপরে প্রোগ্রামে বলেন নাই যে তাদের পাবলিক প্রোগ্রামে যে গণভোটের রায় হচ্ছে এটা সার্বভৌম রায়, এগুলো সব রেকর্ড আমাদের কাছে আছে, উনি এটা বলেছেন। এখন কথা হচ্ছে যে ইউনুস বলেছেন যে গণভোট দেন তাহলে গণভোট আসবে, এটা উনি ভুল কিছু বলেন নাই। যে গণভোটটা হয়েছে আর যে গণভোট আসবে উনি বলেছেন দুটো এক গণভোট না, ওটা হলো 142 অনুচ্ছেদের একটা গণভোট ছিল, সেটা আবার ফেরত আসবে, এইটার কথা উনি বলেছেন। উনি ভুল কি বলেছেন, মানে ধরেন এখন আমরা গণভোট যে করলাম কিন্তু এই জুলাই সনদ এবং এই যে গণভোটের যে প্রশ্নগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করার জন্য, দিস ইজ গন। কিন্তু আপনার সংবিধানে একটা কনস্ট্যান্ট গণভোটের ধারা থাকবে, সেটা হচ্ছে কি যে সংবিধানের বিশেষ বিশেষ ধারা যদি আপনি বাস্তবায়ন করতে চান তখন আপনাকে গণভোটে যেতে হবে। যেমন তত্ত্বাবধায়ক সরকার যদি আপনি বাতিল করতে চান, কোনো সরকার যদি চায় 2/3 জোরে, তাহলে আপনি গণভোটে যেতে হবে। ওটা হচ্ছে কনস্টিটিউশনাল গণভোট। আর এই গণভোট যেটা সেটা কনস্টিটিউশনাল গণভোট না। এটা কনস্টিটিউশনে আছে কি না এটা একেবারেই ম্যাটার করে না, কারণ হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনে কি কি বিষয়ে গণভোট করা যাবে সেটা একটা বলে দেওয়া আছে। এর বাইরে আপনার জাতীয় জীবনে তো আরও 10টা ইস্যু আসতে পারে যেগুলো খুবই ফান্ডামেন্টাল, খুবই গুরুত্বপূর্ণ, সেটা তো আপনার সংবিধান আগাম অনুমান করতে পারবে না যে সংবিধান লিখে রাখবে। কিন্তু আপনার জাতীয় জীবনে এরকম অ্যারাইজ করেছে, আপনি জানতেন না গণঅভ্যুত্থান হবে এবং গণঅভ্যুত্থানের পরে এই ধরনের রিফর্ম নিয়ে কথা হবে এবং সেই রিফর্ম জনগণের কাছে যেতে হবে। সালাউদ্দিন আহমেদই বলেছেন যে তুষার ভাই যে কথা বলেছেন একই কথা উনি বলেছেন যে আমরা তো সব দল মিলেও জনগণ না, এর বাইরেও জনগণ আছে, তাহলে তাদের মতামত নেওয়া দরকার, এই জন্য তো আমাদের রেফারেন্ডামে যাওয়া দরকার। তাদেরই বক্তব্য ছিল। তো তারা কি তখন অন্তহীন প্রতারণার মধ্যে ছিলেন? এগুলো বললে অযথা। এখন যেটা হচ্ছে এটা হলো আপনার তাদের মধ্যে একজন শিক্ষাবিদ বলেছেন যে এটা আইনি কচকচানি করছে বিএনপি, যেটা আমরা বুঝতে পারছি না। এটা ওই যে মাহবুবুল্লাহ সাহেব খুব পরিষ্কার ভাষাটা বলেছেন। একটা জিনিস হচ্ছে যে এনসিপি স্বাক্ষর করে নাই, এটা কি আপনার এক্সকিউজ এখন মানে বিএনপির? তাহলে এই কথা বারবার উঠে আসে কেন? বিএনপি বলে নাই তো, আমি না, বিএনপি বলেছি। বলেছে, আপনি প্রধানমন্ত্রী বলেছেন একটি দল তারা কিন্তু করে নাই, এটা প্রধানমন্ত্রী বগুড়ায় গিয়ে কথা বলেছেন না। আপনি এটাকে রেফার করতে চান কেন আপনার ঢাকার জন্য, দুর্বলতা ঢাকার জন্য? এটা উচিত হবে না। এনসিপি খুব সুনির্দিষ্ট বক্তব্য দিয়েছে ইয়ের ব্যাপারে। আমরা কি একবার যখন আমরা স্বাক্ষর করি নাই তখন কি আমরা বলেছি যে আমরা জুলাই সনদকে ওন করি না? আমরা বলেছি যে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, একটা আইনি ভিত্তি দিতে হবে। এজন্য আপনি একটা ফ্রেমওয়ার্ক বা রোডম্যাপ তৈরি করা ছাড়া শুধুমাত্র যেটা আগামী সংসদে হাতে ছেড়ে দিচ্ছেন এটা পরবর্তীতে বাস্তবায়ন হবে না, বিকজ আমাদের প্রায়র এক্সপিরিয়েন্স খারাপ, অতীত নজির খারাপ। এজন্য আপনাকে এটার একটা মানে কিভাবে আপনি বাস্তবায়ন করবেন ইমপ্লিমেন্টেশন মেথডটা দিতে হবে জাতিকে। এটা দেওয়ার পরে তারপর আমরা সেটার গণভোটের প্রচার করেছি। কিন্তু আমরা তো পুরো জুলাই সনদ, আমরা বলেছি যে জুলাই সনদটা আমরা বানিয়েছি ওইখানে বসে, এটা তো আর অস্বীকার করার কিছু নাই। কিন্তু শুধু যদি এটুকুই ব্যাপার হয় তাহলে ওই আনুষ্ঠানিকতায় যাওয়ার কোনো অর্থ হয় না। কাজে আপনি যদি আমাদেরকে একটা ইমপ্লিমেন্টেশন মেথডটার ব্যাপারে পরিষ্কার ধারণা দিতে পারেন তাহলে আমরা সাইন করবো। দিস ওয়াজ আওয়ার এক্সপ্লেনেশন। এখন এইটা কিন্তু এখন আর প্রাসঙ্গিক বিষয় না, কিন্তু আপনি এটাকে বারবার টানবেন, কারণ হচ্ছে আপনি আপনার দিকে নিতে চান না, আপনি যে কি করছেন এই ইস্যুতে সেটা আপনি প্রকাশ করতে দিতে চান না। তারপর উনি আরেকটা কথা বলেছেন তুষার ভাই, সেটা হলো আচ্ছা ওটা না, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন না। এটা সত্য, সংবিধান অনুযায়ী দিতে পারেন না, উনি তো সংবিধান অনুযায়ী দেন নাই। এটা তো সংবিধানের ভিতরে খুঁজলে হবে না তো। মানে বিষয়টা তো এরকম না যে আপনার কি বলে একটা কালো বিড়ালটা অন্ধকার ঘরে আছে,
আপনি খুঁজতেছেন যেখানে আলো আছে সেখানে, যেখানে আছে ওখানে খুঁজতে হবে। এটা তো আমরা কেউ বলি নাই যে এটা একটা সাংবিধানিক আদেশ, কেউ বলে নাই। এটা তো একটা এক্সট্রা কনস্টিটিউশনাল আদেশ এবং এটা অ্যাপ্রুভ করেছে বাংলাদেশের জনগণ। এরপরে তার কোনো কথা নাই। এটা কি আপনার ওই জুলাই সনদের ওই কি বলে গণভোটের প্রশ্নের মধ্যে ছিল মানে না? অ্যাপ্রুভ করেছে কিভাবে? মানে নির্বাচনে গণভোটে- গণভোটের পক্ষের রায় দিয়ে? গণভোটের মধ্যে এই প্রশ্ন ছিল না জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সম্মতি জ্ঞাপন করিতেছেন কিনা? সো দে হ্যাভ অ্যাপ্রুভড ইট। ফলে এটা রাষ্ট্রপতি দিতে পারেন কি পারেন এটা অবান্তর প্রশ্ন। তার চেয়ে গুরুতর প্রশ্ন হচ্ছে যদি রাষ্ট্রপতি একটা অসাংবিধানিক, আপনি সংসদে দাঁড়িয়ে রায় দিচ্ছেন যে রাষ্ট্রপতি একটা অসাংবিধানিক আদেশ দিয়েছেন, তো আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যদি রাষ্ট্রপতি অসাংবিধানিক আদেশ বা অসাংবিধানিক কোনো কাজ করেন তাকে সরিয়ে দিতে হবে, অভিশংসন করতে হবে। আপনি অভিশংসন করছেন না কেন? কারণ ওনাকে আপনার এখন লাগবে, আমরা তো এটা বুঝতে পারি। তাহলে আপনি এরকম অপরচুনিজম করলে হবে না। বিএনপি কিন্তু অপরচুনিজম করছে যে আপনি বলতেছেন যে এটা একটা অসাংবিধানিক আদেশ, তাহলে যিনি অসাংবিধানিক আদেশ দিয়েছেন তাকে রাখছেন কেন ভাই? আব্দুল তুষার, না, আপনি আপনাকে কয়েকটা মাথা নাড়ছেন, জিনিস আপনি আপনি আমি দ্বিমত কয়েকটা আছে জিনিস মনে বলি। হয়। না, একটু আগে তুষার একটা বিতর্ক করছিল, কিন্তু দেখেন বিতর্কে জেতার জন্য না মানুষ অদ্ভুত যুক্তি দেয়। তুষার স্বীকার করেছে যে এই গণভোট আর যে গণভোটের জন্য গণভোট হয়েছে দুইটা এক গণভোট না। না, দুটো তো এক গণভোট না। আসেন শেষ করি। তাহলে একটা হচ্ছে সাংবিধানিক গণভোট, সেটা চালু হবে, আর যে গণভোটটা হয়েছে ওটা অসাংবিধানিক গণভোট। মানে ওটা সংবিধানে সাংবিধানিক নাই। গণভোট চালু হওয়ার জন্য একটা অসাংবিধানিক অসাংবিধানিক কাজ করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা আসেন এবার। তারপরে বলা হয়েছে এটা তাহলে কেমন গণভোট? এটা গায়ের জোরে গণভোট। কারণ দেখেন উনি এটাও স্বীকার করেছেন যে প্রেসিডেন্ট সাহেব আদেশটা দিতে পারতেন না, এটা স্বীকার করা তাকে বাধ্য করা না, তাকে হয়েছে। বাধ্য করা হবে কেন? তাকে বাধ্য করা হয়েছে, অবশ্যই বাধ্য করা হয়েছে। বাধ্য নাহলে উনি করলে এটা আপনি দিবেন কেন? অভিশংসন করেন। উনি কি জানেন না? হ্যাঁ, অভিশংসনের জন্যই। এটাই তো বলছে, অভিশংসনের জন্যই তাকে এই কাণ্ডটা করা হয়েছে। অভিশংসন তাকে করবে কিভাবে? তখন আবার এই সংবিধানে আসছে। অভিশংসনের সিস্টেমটা কিন্তু আবার গায়ের জোরে না, ওইটা আবার এখনকার সংবিধানে আছে। মানে যে সংবিধানটাকে আবার বদলানোর জন্য অনেক কিছু হচ্ছে। মানে না, আপনি তো সংবিধান মানেন। অপরচুনিজম কিরকম? অপরচুনিজমটা কোথায় দেখেন? না, আপনি সংবিধানের সংবিধান যা মানেন যা তো। ভালো লাগে সেটা সংবিধান অনুযায়ী হবে, আর সংবিধানের না, যেটা না, যেটা না, ভালো না। লাগে না সেটা হবে হচ্ছে অসাংবিধানিক ভাবে, সেটা হবে ইউনূস সাহেবের আপনি নির্দেশে। তো সংবিধান মানেন, আসেন, আপনি তো সংবিধান মানেন, তো না, আপনি অভিশংসন সংবিধান- করেন সাংবিধানিক পদ্ধতিতে। আসতেছি তো ভাইজান, আসি। তারপরে কি বললো তাইলে দেখেন। এইবার সালাউদ্দিন সাহেব কি বলেছিলেন? সালাউদ্দিন সাহেব বলেছিলেন হাইকোর্ট একটা রায় দিয়েছে, রায়ের ফলে গণভোটের আইন চলে এসেছে, তাহলে সেই আইন অনুযায়ী আমরা গণভোট করতে পারি। সেই আইনে কি লেখা আছে? হাইকোর্ট যে না, সেটা বলেন, আপনি ভুল করতেছেন। হ্যাঁ, হাইকোর্ট একটা রায় দিয়েছে, না। যে রায়ে আওয়ামী লীগ যে গণভোট বাতিল করে দিয়েছিল সেটা আবার পুনঃপ্রযুক্ত হয়েছে, তাই পুনঃপ্রতিষ্ঠিত তো? হয়েছে, কিন্তু সংবিধান ইনকর্পোরেটেড হয় না। হ্যাঁ, সংবিধানে ইনকর্পোরেটেড হয় নাই। হ্যাঁ, হয় নাই। এখন সংবিধানে আর আসেন। কোথাও রেফারেন্ডাম করা যাবে না এমন কোনো বিধান নাই। এটা ছিল তার যুক্তি। আসেন না, যে জিনিস সংবিধানে নাই সেটা করা যাবে না। সেটা করতে গেলে সাংবিধানিক ভাবেই ওটাকে করতে হবে সংসদের মাধ্যমে। কারণ আপনি একটা সাংবিধানিক প্রশ্নে সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে যেটা সংবিধানে নাই সেটা কি হয়েছে? গণভোটের আদেশ বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগের সংসদ, সেটা হাইকোর্ট বলেছে এটা ঠিক হয় নাই, তার মানে ওইটা আবার সংবিধানে যুক্ত হবে। সংবিধানে যদি যুক্ত হয়, সেই আইনে কি লেখা ছিল? সেই আইনে লেখা ছিল যে সংসদে আলোচনার ভিত্তিতে যদি কোনো সাংবিধানিক বিষয়ে সংসদ একমত হইতে না পারে তাহলে গণভোট হবে না, তাহলে সংসদ প্রেসিডেন্টকে অনুরোধ করবে No. যে আপনি এরকম গণভোটের আয়োজন করেন। তখন প্রেসিডেন্ট ওই প্রশ্নে গণভোটের নির্দেশ কোথায় দিবেন। পাইলেন ভাই এগুলা? আচ্ছা, কোথায় পাইলেন? আচ্ছা, ছিল না। সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন সেটা হচ্ছে 142 অনুচ্ছেদে একটা গণভোট ছিল, এটা আওয়ামী লীগ বাদ করছে। হ্যাঁ, উনি এটা তো এই যে কিন্তু ওইটা যদি সংসদ এক না হতে পারে তাহলে রাষ্ট্রপতির কাছে যাবে, এইসব না, বিষয়গুলো এরকম না। সংবিধানে যে গণভোট আয়োজন করা যেত সেটা কি সংসদে ছাড়া হতো? রাষ্ট্রপতি না, ইচ্ছা করলে কোশ্চেনটা করতে হচ্ছে পারতো? যে না, সেই ওই আইনে কি এটা ছিল যে কোনো রাষ্ট্রপতি? আইন না, এটা কোনো আইন না, এটা 142 অনুচ্ছেদ। হ্যাঁ, সেখানে সংবিধানে 142 হ্যাঁ, কখন অনুচ্ছেদ যাবে বলা আছে, রাষ্ট্র? আপনার কাছে সরকার আপনি কখন সংবিধান- গণভোটের অনুরোধ করবে? কখন অনুরোধ করবে না, সরকারই করবে। সরকারের কাছে 2/3 থাকতে হবে, এর পাশাপাশি তাকে গণভোটে যেতে হবে, এটা ছিল বিধান। আওয়ামী লীগ ওই গণভোটটা বাতিল করেছে। না, কিন্তু যখন হাইকোর্টের ওই রায়ের কারণে এটা সংসদকে প্রযুক্ত অনুরোধ হলো, করতে হবে। তখন কি হ্যাঁ, এটার সাথে সাথে সংসদকে বলতে এটা হবে। সংবিধান ঢুকে যায় নাই তো। যায় নাই তো। তো যদি না যায় আসেন। তাহলে সেটি সংবিধান আসার জন্য তো আপনার সংসদ লাগবে। সংসদ লাগবে। সেটা ওই গণভোটের জন্য, এই গণভোট তো আলাদা আপনি জিনিস। বুঝতে পারছেন তো কোথায় ফাঁকি? সেটা ওই গণভোট। আপনি আপনি একটা কি জিনিস বুঝেন। গোজামিলটা বুঝতে না, পারছেন? এটা কোনো গোজামিল না, এটা আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এটা কোনো হ্যাঁ, এটা কোনো মানে গোজামিল না। যখন সংবিধানে 142 অনুচ্ছেদের গণভোট খুব স্কোপটা অত্যন্ত লিমিটেড, 4-5টা বিষয় করতে পারবেন। এর বাইরে আরো জাতীয় জীবনে আরো প্রশ্ন এরাইজ করলে সেগুলোর জন্য গণভোট গণভোট করা লাগে যাবে না। না, এরকম কোনো বিধান সেগুলোর জন্য নাই। গণভোট This was লাগে the না। argument of সালাউদ্দিন আহমদ। পৃথিবীতে বহু কিছু আছে যেটা সংবিধানে নাই, সবকিছুর জন্য গণভোট করতে হবে। না, সংসদে সবকিছুর যাবে, জন্য না, কিন্তু- ওটা সংসদেই যাবে, কিন্তু- আলোচিত হবে। না, এমন ওইটা সংসদেই যাবে। সংবিধান বিষয়- সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত সংবিধান নিবে, সংসদ নিবে, এবং সংসদ যদি কোথাও ঝামেলা করে ওইটা নিয়ে আদালতে যাওয়া যাবে। না, আপনার আদালতে যাওয়া যাবে, আদালতে যাওয়া যাবে ব্যাখ্যা এটাই- যাওয়ার জন্য, জি। না, হ্যাঁ, আদালতে গিয়ে বলা যাবে যে একটা অসাংবিধানিক কাজ হয়েছে, এই জন্যই তো আদালত রায় দেয়, নাহলে আদালত কি নিজে নিজে রায় দেয়?
আদালত যে রায় দিয়েছে একাধিকবার, কেন দিয়েছে? কিন্তু কি দিয়েছে? কিন্তু যখন আদালতের আপনি আদালতের রায় সংবিধানে- কিন্তু যখন এরকম আপনি আছে। সংসদে অসাংবিধানিক সংশোধনী করেছেন তখন আদালত রায় হ্যাঁ, দিয়েছে। এই তো দেখেন, ওই যে গোজামিল কোথায় বুঝতে পারছেন, সংসদে সাংবিধানিক কাজ করবে, সংসদই যদি কোনো ভুল করে সংসদ, তাহলে সেটা নিয়ে আদালতে যাওয়া যাবে। কিন্তু যেটা যে গণভোট আইনে নাই, সেই গণভোট রাষ্ট্রপতি করেছেন, রাষ্ট্রপতির আবার এখতিয়ার নাই। একটু আগে উনি কি কি স্বীকার করেছেন? একটা স্বীকার করেছেন এই গণভোট আর সেই গণভোট এক গণভোট না। হ্যাঁ, এটা তো সবাই জানে। আসেন ভাই, শেষ করতে দেন, শেষ করতে দেন। সবাই জানে, কি আপনিও জানেন, কিন্তু মুশকিলটা হচ্ছে উনি বুঝেন, আমি বুঝি না। এইটা হচ্ছে আরেকটা ঝামেলা, আপনি বুঝতেছেন না, কারণ ওনারা যেটা বুঝবেন ওটা তো খানিকটা গায়ের জোরে, খানিকটা সংবিধানের জোরে, আর আমি পুরোটাই সংবিধান অনুযায়ী যাওয়ার চেষ্টা করছি। এইবার আসেন, তারপরেরটা কি? এই গণভোট আর সেই গণভোট এক না। একটা কনস্টিটিউশনাল গণভোট, যেটা চালু করার জন্য একটা আনকনস্টিটিউশনাল গণভোট করতে হয়েছে। সেটা কেন হয়েছে? জনগণের অভিপ্রায়। জনগণ কোথায় অভিপ্রায় দিল? 30টা দল নিয়ে। 30টা দল কোথায় বসেছিল? একটা অর্ধেক ঐকমত্য কমিশনে, যেখানে অনেক দলকে বাদ দিয়ে রাখা হয়েছিল। এবার আসেন, সেই জায়গাতে বিএনপি আপত্তি করেছিল এবং সেই আপত্তিগুলি বিএনপি রাখার চেষ্টা করছে। এবার আসেন, উনি কি বলেছেন? উনি বলেছেন যে সালাউদ্দিন সাহেব ভুল কথা বলেছেন। সালাউদ্দিন সাহেব তাহলে কি ভুল কথা বলেছেন? যে সংবিধানে অনুযায়ী এই গণভোটটার যে আইন 146 নাম্বার, যেটা উনি বলছেন 142, সেটা চলে এসেছে। আর সেটা এখন চলে আসে নাই, কিন্তু আসে নাই, automatically। কিন্তু আসে নাই। এটা তাহলে সালাউদ্দিন সাহেব ভুল হাইকোর্ট বলেছিলেন, No, তাহলে ওই ভুল কথাটাকে আবার ওনারা না, রেফার। সালাউদ্দিন আমার ভুল বলেন নাই, আপনি ভুল ইন্টারপ্রেট আরে করতেছেন। ওই গণভোট আসে নাই তো, তাহলে সালাউদ্দিন সাহেব ভুল 15th বলেছিলেন। amendment ভাই, তুষার ভাই। না না, 15 আপনি না, আপনি না, একটু আগে না, বললেন না যে ওইটা আসে নাই, Let me ওইটা explain. ওইটা আপনি- আসে নাই। আপনি- সালাউদ্দিন সাহেব বললো ওইটা আসে না, এটা সংসদে আসতে হবে। এটা অটোমেটিক্যালি আসে না তো। অটোমেটিক্যালি আসে না, তাহলে সালাউদ্দিন সাহেব তখন ভুল বলেছিলেন। না, ভুল কিন্তু বলেন ওই নাই। ভুলটাকে তারা না, না, রেফারেন্স ভুল হিসেবে বলেন নাই। না, 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 যে না, যে ভুল আমরা বলেন নাই। ব্যাখ্যাটা শুনি, বললাম খুব না, সংক্ষেপে ব্যাখ্যাটা শুনি, না না না, আমাদের উনি বলতে দিচ্ছেন অনুষ্ঠানের না, শেষের দিকে। কন্টিনিউয়াসলি মানে আচ্ছা, ইন্টারাপ্ট করছেন। উনি তুষার ভাই, নিজে আপনি- জি। বলেছেন, উনি নিজে এখানে একটু আগে বলেছেন, আপনি রিভাইন্ড করে শুনেন। সরওয়ার তুষার বলেছেন যে সালাউদ্দিন সাহেব এই কথাটা বলেছিলেন, এটা রেফারেন্স। তাহলে সালাউদ্দিন সাহেব বলার পর আজকে কেন না করেন? কিন্তু সালাউদ্দিন সাহেব যেটা বলেছিলেন, সরওয়ার তুষার একটু আগে বলেছেন যে ওইটা ঠিক না, ওইটা আসে নাই, আসলে ওটা সংসদে আসতে হবে। আপনার ব্যাখ্যাটা খুব সংক্ষেপে, দুটো তারপরে গণভোট আমরা নিয়ে- আরেকটা বিষয় যাবো, না, দেখেন, অনুষ্ঠানের শেষের দিকে। জি। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, ওখানে আলোচনা হয়েছে যে গণভোট তো সংবিধানে নাই, কিভাবে করব? ওইটা এক্সপ্লেন করতে গিয়ে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে একটা গণভোট হলো আমাদের 142-এর গণভোট, যেটা আগে ছিল কিন্তু শেখ হাসিনা বাতিল করেছে, এটা আবার আদালতে 15 অ্যামেন্ডমেন্টের রায়ের মধ্য দিয়ে ফেরত এসেছে। হ্যাঁ। কিন্তু সেটা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সংবিধানে আসে নাই, এখন এখনো আসবে সামনে incorporate সংসদে। হয় নাই, এটা হলো সংবিধানে। একটা গণভোটের ব্যাপারে তিনি বলেছেন। উনি বলছেন কিন্তু এর বাইরে, ওই গণভোটের বাইরে জাতীয় জীবনে যদি আরো কোনো প্রশ্ন অ্যারাইজ করে যে বিষয়ে গণভোট করা প্রয়োজন, সেটা করা যাবে না। সংবিধানে তো এই বিধিনিষেধ আপনাকে দেয় কিন্তু না। সংবিধান অনুযায়ী এটা বলার কোনো উপায় নেই। সংবিধানে যা নাই সেটা আপনি ইচ্ছাকৃতভাবে করতে কথাটা পারবেন। আপনি বুঝতে পারছেন যে নিজের জাতীয় ইচ্ছা জীবনে করতে এমন পারবেন কিছু, না। সংবিধান আমি আছে বলি কি ভাই, করতে? তুষার ভাই, আমি বলি জাতীয় জীবনে এমন কোনো আমরা এই ইস্যু ব্যাখ্যাটা আসছে একটু শুনে নিই, জি। যে এমন কোনো ইস্যু আপনার সামনে অ্যারাইজ করছে যেটার জন্য আপনার গণভোট করা প্রয়োজন, এই গণভোট করা যাবে না, সংবিধানে এমন কোনো বিধিনিষেধ নাই, কাজেই করা যাবে। দিস ওয়াজ হিজ আর্গুমেন্ট, এবং আমি ওনাকে এটাকে আপহোল্ড করতেছি এখানে। আমি বলছি যে আপনি আপনার এখন এর সাথে ব্যাখ্যাটা ইয়ে করতেছেন। শুনতে পেয়েছি, আপনার ব্যাখ্যা শুনে পেয়েছি। আরেকটা ভিন্ন, আমাদের শেষ 2 মিনিটের অনুষ্ঠান বাকি আছে, একটা বিষয় শুধু একটু আলোচনা করতে চাই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, কোনো ধরনের অপরাধের অভিযোগ নেই, এরকম যারা আওয়ামী লীগ বা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত, তারা হচ্ছে এনসিপিতে আসতে পারেন, অথবা তাদের জন্য এনসিপির দরজা খোলা। আমার প্রশ্ন হচ্ছে, যদি যারা ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত না, অপরাধের জড়িত না, তাদেরকে যদি এনসিপি নিতে পারে, তারাই তাদের যে দল আওয়ামী লীগ বা ছাত্রলীগ সেটি করতে পারবে না কেন? মানে সেটির বিরুদ্ধে আপনারা কেন? আপনি একেবারেই কারণ 30 সেকেন্ডসে উত্তর দিতে হবে। এখানে আইন আছে যে আওয়ামী লীগ সাংগঠনিক কার্যক্রম করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ যারা করেছে, যাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্স নাই, তারা এই সমাজের মানুষ, তারা কোথায় যাবে? তারা যে কোনো পার্টি করতে পারবে, এবং তারা যদি এনসিপিকে চুজ করে উই উইল ওয়েলকাম দেম, এটা হলো বক্তব্য। কিন্তু আওয়ামী লীগ তারা করতে পারবে না, বিকজ আওয়ামী লীগের করাটা এখন আইনত নিষিদ্ধ করা আছে। এটা ছিল বক্তব্য। এখন এটাকে তো জলঘোলা করার কিছু নাই, আমরা বলি নাই। বরং যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন তখন, তিনি বলেছেন ভোটের মাঠে ভোট টানার জন্য, যে আওয়ামী লীগের যখন নিষিদ্ধের কথাটা আসে তখন আমি এটা বিরোধিতা করেছিলাম। So, কোনটা বিএনপির পক্ষ থেকেও বিরোধিতা করা হয়েছিল সেই হ্যাঁ, সময়। তো হ্যাঁ। আপনি তো আবার আইনও বানালেন এখন, আপনি তো এখন আইনমন্ত্রী। কিন্তু আপনি আবার তো- সেই তার পক্ষে কিন্তু আপনারা ছিলেন, জামাতে ইসলাম ছিল, এনসিপি ছিল, এখনো পক্ষে, কিন্তু আমরা সেই কেবল- জামাতে ইসলাম এনসিপি কিন্তু এই অধ্যাদেশ গ্রহণ করার সময় তারা এক ধরনের বিরোধিতাও দেখেছি আমরা। আমাদের কিন্তু পক্ষ থেকে কোনো বিরোধিতা করিনি। আব্দুল তুষার, আপনি এই বিষয়ে কি বলবেন? ওই যে- লাস্ট 50 ওই যে- সেকেন্ডস কথা বলতে ওই যে পারবেন। সুবিধা রাজনীতি, এখন তারা দেখতে পাচ্ছেন যে তাদের দলে যদি লোকজনকে ডেকে আনতে হয়, তাহলে কোত্থেকে ডেকে আনতে পারবেন?
আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ কিন্তু পুরোপুরি নিষিদ্ধ হয় নাই, আইন অনুযায়ী ওই বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম সাংগঠনিক নিষিদ্ধ কার্যক্রম থাকবে। থাকবে না। হ্যাঁ, ওই যে ইউনূস সরকার যেটা জারি করে গিয়েছিলেন ওইটাকেই চালু রাখা হয়েছে, ওই অধ্যাদেশটা গ্রহণ করা ওইটাই হয়েছে। চালু রাখা হয়েছে। তো না, একটা এক্সট্রা এখানে এখন সংশোধনী আছে। আওয়ামী লীগ মরে নাই, একেবারে last 30 seconds আওয়ামী লীগ আছে। মরে নাই, আওয়ামী লীগ আইসিইউতে আছে। অথবা যেহেতু আওয়ামী লীগ আইসিইউতে আছে, আপনারা যারা আত্মীয় স্বজন আছেন আওয়ামী লীগের, যারা এই লোকের সাথে কোনো খারাপ কাজে জড়িত ছিলেন না, আপনারা আমাদের দলে চলে আসেন, আপনাদেরকে আমরা মাফ করে দিব। কালকে যদি না আসে তাইলে আবার দেখা যাবে তাদেরকে বলতেছে আপনি দোষর ছিলেন। তো একই অঙ্গে এত রূপ কিভাবে হয়, একই চোখে দুই রকম কেন আলোচনা হবে? আওয়ামী লীগ যারা করেছে হয় তারা সকলেই দোষী, অথবা তারা কেউই দোষী না, না। সকলেই কেন দোষী? সকলেই দোষী না। ভেরি সকলেই নাইস, দোষী হবে। ভেরি নাইস। তাহলে আমাদের শেষ করতে হ্যাঁ, হবে, জি। কিন্তু যখন এই মব করে মানুষজনকে ছবিতে পর্যন্ত জুতাপিটা করা হয়েছে, তখন বলা হয়েছে আওয়ামী লীগের পক্ষে কিছু বললে আপনি খারাপ কাজ জি করতেছেন। ধন্যবাদ। আমরা আওয়ামী লীগের পক্ষে কিছু বললে আনিস আলমগীর খারাপ কাজ করে ফেলেছিল না, খালি বলেছিল কি আওয়ামী লীগের সে একটু নির্বাচন করে, এটা বলার কারণে জেলখানায় ঢুকেছিল না। জি ধন্যবাদ, আমাদের শেষ করতে হবে। তুষার ভাই, আমাদের তো বুঝতে সময় পারছেন এখানে তো, শেষ ওনার শেষ এন্ট্রিতে হয়েছে। গেলে আপনি মাপ পেয়ে যাবেন। জি জি, থ্যাংক ইউ।